রাজনীতিতে আসছেন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নেট দুনিয়ায় জোর গুঞ্জন। নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তার উপস্থিতির খবর। জামায়াত এনসিপি নির্বাচনী জোটে আবারও ভাঙনের গুঞ্জন। আসন ভাগাভাগি নিয়ে বেকায়দায় নাহিদ আক্তাররা। সংকট সমাধানে দফায় দফায় বৈঠক। নির্বাচন সামনে রেখে নতুন চ্যালেঞ্জে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের আবারও সতর্ক করল হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে এই কঠোর ব্যবস্থা। দীর্ঘ ৪১ বছর পর বিএনপির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস। দায়িত্ব পেতে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো সময় ঘোষণা। ওসমান হাদি হত্যার ঘটনায় মিলল নতুন তথ্য। আদালতে জবানবন্দি দিলেন শুটারের ২ সহযোগী। ফয়সাল সঞ্জয়ের দায় স্বীকার। রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে এখন তুঙ্গে। অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই। সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গেও ছিলেন জাইমা রহমান। সব মিলিয়ে উঠছে প্রশ্ন, খুব শিগগিরই কি রাজনীতিতে পা রাখবেন তারেক কন্যা? জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল। তবে জাইমা রহমান দীর্ঘদিন ছিলেন দৃশ্যপটের বাইরে, না আন্দোলনে, না বক্তৃতায়, না দলীয় কোনো পদপদবি। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে। গত বছর ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারেক রহমান। সে সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে যান জাইমা রহমান। ওই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তারা। এছাড়া গত বছরের ২৩ নভেম্বর প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো কোনো কার্যক্রমে যুক্ত হন জাইমা রহমান। সেই অনুষ্ঠানের বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন, ব্যারিস্টার জাইমা রহমান একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার কথা জানান জাইমা রহমান। পাশাপাশি বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করারও কথা বলেন। পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয়। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের মুখে পড়েছে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোট। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিন দিন স্পষ্ট হচ্ছে। ৩০০ সংসদীয় আসনে এই জোটভুক্ত দলগুলো থেকে ৬০০-র বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দলগুলোর মধ্যে দর কষাকষির সমীকরণ আরও জটিল আকার নিয়েছে। টানাপোড়েনের মধ্যেই জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট ঘিরে নানা জল্পনা ও আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ এতে তৃতীয় শক্তির ইন্ধন যোগানোর আশঙ্কা করছেন। ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে ১১ দলীয় জোট এখনও বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ভোটের মাঠে লড়তে ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আগেই ছিল। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি জোটে নতুন করে যুক্ত হয়। এই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায়
দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে। দলগুলোর নেতারা বলছেন, আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটত না। এতে সন্দেহ, অবিশ্বাস বা যে অসন্তোষ তৈরি হয়েছে তা থাকতো না। মনোনয়ন ফর্ম কেনার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল। এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। আগামী 19 জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে। এরপর পরবর্তী অবস্থান জানা যাবে। জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট দেখছেন না তারা। জোট ভাঙার বিষয়ে কোনো তথ্য নেই। কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আসন্ন জাতীয় সংসদে নির্বাচন সামনে রেখে দলটির ভেতরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে 9 জন নেতাকে। দলীয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আরও জোরদার করা হবে। বহিষ্কারের তালিকাও বাড়তে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদের বাইরে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হতে চায়, দল নিশ্চয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দলীয় পদে থাকা স্বতন্ত্র প্রার্থীদের ওপর রাখা হয়েছে কঠোর নজরদারি। জেলা পর্যায়ের নেতারাও তাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজনে কেন্দ্র থেকে তলব করা হতে পারে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তফসিল অনুযায়ী 60টির বেশি আসনে শতাধিক প্রার্থী দলীয় পদে থেকেও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কয়েকজন বিএনপি নেতা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রিয়তা উপেক্ষিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে তারা নির্বাচনে নেমেছেন। তবে কেউ কেউ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করবেন। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান তারা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। কয়েকদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রয়াণের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয়। এ অবস্থায় বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তবে শিগগিরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির একাধিক সূত্র। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বণিক বার্তা পত্রিকা। চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বিএনপির দলীয় গঠনতন্ত্র 7-এর গ ধারায় 3 অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা আছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন। বিএনপি স্থায়ী কমিটির সূত্র মতে, খালেদা জিয়ার 90-এর দশক শুরু হওয়া সেই রাজনৈতিক পথ চলার সমাপ্তি ঘটেছে। দলীয় শূন্যতা পূরণের জন্য স্বাভাবিকভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আজ সন্ধ্যায় কোনো বৈঠকে এই সিদ্ধান্ত আসতে পারে, অথবা এছাড়া আগামীকাল স্থায়ী কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হলে সেখান থেকে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে ঘোষণা আসবে বলে জানান তারা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান 1988 সালে বগুড়ার গাবতলী থানা বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরে 1991 ও 1996 সালে খালেদা জিয়ার 5টি আসনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। নানা রকম সামাজিক কর্মকাণ্ড, উন্নয়ন এবং তৃণমূলের রাজনীতিতে যুক্ত থাকেন এই নেতা। 2002 সালে দায়িত্ব পান সিনিয়র যুগ্ম মহাসচিবের। তারেক রহমান 2007 সালে 1/11
পট পরিবর্তনের পর গ্রেফতার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দল পরিচালনার দায়িত্ব নেন। এরপর লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে গত 25 ডিসেম্বর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। তবে তদন্তের পর একে একে সহযোগীদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া এসব আসামির জবানবন্দির ভিত্তিতেই উঠে আসে মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী সঞ্জয় চিশিম ও মোহাম্মদ ফয়সালের কথা। এবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিশিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল। তারা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে দেশ ত্যাগ করে ভারতে পালাতে সহায়তা করার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। দুপুর আনুমানিক 2:20 হাদীকে বহনকারী অটোরিকশাটি বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।